একটা দেশ যেখানে প্রতিবাদ শুরু হয়েছিল শান্তির দাবিতে, সেখানেই নেমে আসে বোমা, গ্যাস আর গণহত্যা। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয় 2011 সালে, আর সেই যুদ্ধ আজও শেষ হয়নি। আজ সিরিয়া ভেঙে গেছে টুকরো টুকরো হয়ে, এক অংশ সরকারের নিয়ন্ত্রণে, এক অংশ বিদ্রোহীদের হাতে, আর এক অংশে বিদেশি সেনা ও জঙ্গি গোষ্ঠী। শহর ধ্বংস, কোটি মানুষ উদ্বাস্তু, শিশুরা বড় হচ্ছে যুদ্ধের শব্দ শুনে। কিন্তু প্রশ্ন একটাই, এই যুদ্ধ আসলে কার? সরকার বনাম জনগণ, না শক্তিধর দেশগুলোর ছায়াযুদ্ধ? কেন রাশিয়া, আমেরিকা, ইরান, তুরস্ক সবাই সিরিয়ায়? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এই যুদ্ধ কি আদৌ শেষ হবে? চলুন আজকের এই ভিডিওতে এইসব ডিটেলসে জানা যায়। The March insurrection by Assad loyalists killed over 200 security personnel and unleashed days of vengeance. Sectarian fighting has erupted again in Syria. Clashes involving Druze militias, Bedouin clans, and government security forces have been sparked in the south, threatening to plunge the country into a new civil war. সিরিয়া হলো এমন একটি ভূখণ্ড যেটাকে ইতিহাস জুড়ে রাষ্ট্র হিসাবে নয়, বরং এক করিডর, একটি সেতু এবং একটি যুদ্ধক্ষেত্র হিসেবে দেখা হয়েছে। প্রাচীন মেসোপটেমিয়ার, রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন, উমাইয়া খিলাফত, অটোমান সাম্রাজ্য সবাই এই ভূখণ্ড দখল করতে চেয়েছে, কারণ সিরিয়া মানে পথের নিয়ন্ত্রণ। সিরিয়া এমন এক জায়গায় অবস্থিত যেখানে 4টি বড় সভ্যতা অঞ্চল একে অপরকে স্পর্শ করে। উত্তরে তুরস্ক, পূর্বে ইরাক, দক্ষিণে জর্ডান ও ইসরায়েল, ও পশ্চিমে লেবানন ও ভূমধ্যসাগর। যে সিরিয়াকে নিয়ন্ত্রণ করে সে পুরো লেভান্ট অঞ্চল প্রবেশদ্বার নিয়ন্ত্রণ করে। সিরিয়ার পশ্চিম উপকূল ভূমধ্যসাগরে অবস্থিত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভূমধ্যসাগর মানে ইউরোপ, ন্যাটো, সুয়েজ ক্যানাল, আফ্রিকা। রাশিয়ার জন্য সিরিয়া হলো উষ্ণ জলের একমাত্র নির্ভরযোগ্য নৌঘাঁটি। টাটাস বন্দর রাশিয়ার একমাত্র স্থায়ী নৌঘাঁটি ভূমধ্যসাগরে। সিরিয়া নিজে খুব বড় তেল উৎপাদক না হলেও সে হলো পাইপলাইনের গলা। সিরিয়া হলো একমাত্র জায়গা যেখানে রাশিয়ান সেনা, আমেরিকান সেনা, ইরানি মিলিশিয়া, তুর্কি বাহিনী, কুর্দি যোদ্ধা সবাই একই যুদ্ধক্ষেত্রে উপস্থিত। এছাড়া বিশ্বের দুটি সবথেকে শক্তিশালী দেশ রাশিয়া ও আমেরিকা তাদের নিজেদের ব্যক্তিগত আক্রোশ সেখানে মেটায়। যেমন আমেরিকা চায় আসাদের পতন হোক, ইরান দুর্বল হোক এবং রাশিয়ার প্রভাব কমুক। অন্যদিকে রাশিয়া চায় আসাদ টিকে থাকুক, মধ্যপ্রাচ্যে নিজের শক্তি দেখাক এবং ইউএসএকে চ্যালেঞ্জ করুক। কিন্তু কেন এরকম হয়েছে? সিরিয়া এরকম যুদ্ধক্ষেত্রে পরিণত হলো কেন? এটা বুঝতে হলে ইতিহাসে ফিরে যেতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের শেষে শত শত বছর ধরে শাসন করা অটোমান এম্পায়ার সম্পূর্ণ ভেঙে পড়ে। মধ্যপ্রাচ্যের বিশাল অঞ্চল হঠাৎ করে মালিকাহীন হয়ে যায়। এই সুযোগে ইউরোপীয় শক্তি, বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্স, এই অঞ্চল নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করে। গোপন চুক্তির মাধ্যমে ব্রিটেন ও ফ্রান্স মানচিত্রের দাগ টেনে দেশ বানায়। এই সীমান্ত নির্ধারণে মানুষের ধর্ম, জাতিগত পরিচয়, ঐতিহাসিক শত্রুতা, সাংস্কৃতিক বাস্তবতা কোনো কিছুরই গুরুত্ব দেওয়া হয়নি। সিরিয়ার ভিতরে একাধিক গোষ্ঠীকে জোর করে এক দেশের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। সুন্নি মুসলমান, আলাউদ, শিয়া মুসলমান, খ্রিস্টান, দ্রুজ, কুর্দি জাতিগোষ্ঠী, আরব গোত্র সবাইকে। এদের সবার আলাদা ইতিহাস, আলাদা ধর্মীয় বিশ্বাস, আলাদা রাজনৈতিক আকাঙ্ক্ষা, কিন্তু সবাইকে বলা হলো তোমরা সবাই এখন সিরিয়ান। এই জোর করে তৈরি করা পরিচয় কখনো গ্রহণযোগ্য হয়নি। তারপর 1946 সালে ফ্রান্স চলে যায়, সিরিয়া স্বাধীন হয়। কিন্তু স্বাধীনতার পরপরই দুর্বল সরকার একের পর এক সামরিক অভ্যুত্থান, ক্ষমতার জন্য সেনাবাহিনীর লড়াই চলতে থাকে। একটা হিসাব অনুযায়ী 1946 থেকে 1970 পর্যন্ত সিরিয়ায় 15টিরও বেশি অভ্যুত্থান ও সরকার পরিবর্তন হয়েছে। এরপর 1970 সালে হাফেজ আল আসাদে ক্ষমতা দখল করে। হাফেজ আল আসাদ ছিলেন বিমান বাহিনীর অফিসার, বাথ পার্টির সদস্য, আলাউদ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। 1970 সালে তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। সমস্যা ছিল একটাই, তিনি আলাউদ, কিন্তু দেশ সুন্নি সংখ্যাগরিষ্ঠ। তাই ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি বেছে নেন ভয় এবং দমননীতি। তিনি শক্তিশালী গোয়েন্দা সংস্থা তৈরি করেন, সেনাবাহিনীর শীর্ষ পদে শুধু নিজেদের লোককে রাখেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করেন, মত প্রকাশের স্বাধীনতা শূন্য করে দেন এবং বিরোধিতা মানেই নির্যাতন বা মৃত্যুর আদেশ দেন। 1982 সালে সুন্নি ইসলামপন্থীরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। আসাদ সরকার জবাবে পুরো হামা শহর ঘিরে ফেলে, ট্যাঙ্ক ও আর্টিলারি দিয়ে শহর ধ্বংস করে এবং আনুমানিক 20,000 থেকে 40,000 সাধারণ মানুষকে হত্যা করে।
কিন্তু 2000 সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর সমস্যা শুরু হয়। প্রকৃত উত্তরাধিকার বাসেল আসাদ 1994 সালে গাড়ি দুর্ঘটনায় মারা যায়। সংবিধান বদলে বয়স কমিয়ে বাসারকে প্রেসিডেন্ট করা হয়। বাসার আল আসাদ ছিলেন একজন চক্ষু বিশেষজ্ঞ, রাজনীতিতে কোনো আগ্রহ ছিল না, কিন্তু তিনিও তার বাবার মতো দমননীতি চালু রাখেন, কিছুই সংস্কার করেনি, যার ফলে ব্যাপক দুর্নীতি, বেকারত্ব ও দারিদ্র্য বেড়ে যায়। তরুণ জনগোষ্ঠী হতাশ হয়ে পড়ে। 2010 থেকে 11 সালে মধ্যপ্রাচ্যে এক অভূতপূর্ব ঘটনা ঘটে, আরব বসন্ত অর্থাৎ আরব স্প্রিং। দীর্ঘদিনের স্বৈরশাসন, দুর্নীতি, বেকারত্ব ও দমনপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নামে। এই আন্দোলনে একে একে পতন ঘটে। টানিসিয়ার প্রেসিডেন্ট বেন আলী পালিয়ে যায়, মিশরে হোসনি মোবারক ক্ষমতা হারায় এবং লিবিয়াতে গাদ্দাফি গৃহযুদ্ধে নিহত হয়। এই ঘটনাগুলো সিরিয়ার মানুষের মনে একটি প্রশ্ন জাগিয়ে তোলে, যদি তারা পারে তাহলে আমরা কেন পারবো না? 2011 সালের মার্চ মাসে দক্ষিণ সিরিয়ার দারা শহরে কয়েকজন কিশোর স্কুলের দেয়ালে লেখে এটি, অর্থাৎ জনগণ শাসনের পতন চায়। এই স্লোগান ছিল আরব বসন্তের প্রতীক। এরপর ওই কিশোরদের গ্রেপ্তার করা হয়, ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়, নখ উপড়ে ফেলা, বৈদ্যুতিক শক, মানসিক অত্যাচার। যখন অভিভাবকরা প্রতিবাদ করতে যায় তখন নিরাপত্তা বাহিনী বলে, তোমরা নতুন সন্তান জন্ম দাও, এই সন্তানরা তোমাদের দরকার নেই। এই অপমানই আগুনে ঘি ঢেলে দেয়। দিকে দিকে আন্দোলন শুরু হয় এবং সরকার এর বিরুদ্ধে সেনাবাহিনী নামায়, লাইভ গুলি চালায়, হাজার হাজার মানুষ গ্রেপ্তার করে, টর্চার সেন্টার চালু করে এবং শান্তিপূর্ণ প্রতিবাদ ধীরে ধীরে রূপ নেয় সশস্ত্র বিদ্রোহে। সেনাবাহিনীর বহু সদস্য আদেশ মানতে অস্বীকার করে পালিয়ে যায় এবং তৈরি হয় ফ্রি সিরিয়ান আর্মি। এখান থেকে সিরিয়ার গৃহযুদ্ধ থাকে না, এটা হয়ে যায় বিশ্বশক্তির যুদ্ধের মাঠ। আসাদ সরকারের পক্ষে থাকে রাশিয়া, ইরান ও হিজবুল্লাহ। তারা বিমান হামলা, কূটনৈতিক সুরক্ষা, অর্থ, অস্ত্র, মিলিশিয়া, সরাসরি যোদ্ধা পাঠিয়ে সাহায্য করে। অন্যদিকে বিদ্রোহী পক্ষে থাকে ফ্রি সিরিয়ান আর্মি, ইসলামপন্থী গোষ্ঠী, তুরস্ক ও উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি, কাতার। এছাড়া আরেকটা ফ্রন্ট ছিল, তারা হলো কুর্দি বাহিনী, আইসিস, আমেরিকা, ইসরায়েল। বাস্তবে কেউ কারো বন্ধু না, সবাই নিজের স্বার্থে লড়ছে। এদিকে কিন্তু আইসিস হঠাৎ করে তৈরি হয়নি, এর পেছনে ছিল শক্তিশালী রাষ্ট্রের পতন, ইরাক যুদ্ধের ধ্বংসাবশেষ, সুন্নি জনগণের ক্ষোভ ও বিদেশি জিহাদিদের দল। আইসিস রাকা মুসুল দখল করলো, তথাকথিত খিলাফত ঘোষণা করলো, প্রকাশ্যে শিরচ্ছেদ শুরু করলো, দাসপ্রথা চালু করলো ও শিশু সৈন্য ব্যবহার করা শুরু করলো। সিরিয়া হয়ে ওঠে বিশ্বের সন্ত্রাসবাদ প্রশিক্ষণ কেন্দ্র। এরপর 2015 সালে রাশিয়া সরাসরি যুদ্ধে প্রবেশ করে। তাদের মূল লক্ষ্য ছিল আসাদকে বাঁচানো, ভূমধ্যসাগরের নৌঘাঁটি রক্ষা ও আমেরিকার প্রভাব চ্যালেঞ্জ করা। তারা ব্যাপক বিমান হামলা করলো, হাসপাতাল, স্কুল, বাজার ধ্বংস করলো, পুরো শহর গুড়িয়ে দিল। রাশিয়া আসাদকে বাঁচালো, কিন্তু সিরিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করলো। বহু আন্তর্জাতিক রিপোর্টে উঠে আসে এই যুদ্ধে সারিন গ্যাস, ক্লোরিন হামলা, ব্যারেল বোমা ব্যবহার করা হয়েছিল, হাসপাতাল টার্গেট করা হয়েছিল। 1 কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়, 5 লক্ষের বেশি নিহত হয়। বিশ্ব সব দেখেছে, কিন্তু কার্যত কিছুই করেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধ থামানোর প্রস্তাব বহুবার এসেছে, কিন্তু রাশিয়া বারবার ভেটো দিয়েছে। ভেটো হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বিশেষ ক্ষমতা। এই ক্ষমতা থাকলে কোনো দেশ একা চাইলেই যে কোনো সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে। মাত্র 5টি দেশ, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন, এই ভেটো দিতে পারে। এদের বলা হয় পার্মানেন্ট মেম্বার্স। 15টি দেশ কোনো প্রস্তাবে রাজি হলেও এই 5টির মধ্যে একটি দেশ না বললেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। এখানে আসাদ সরকার রাশিয়ার মিত্র, ফলে কোনো বাধ্যতামূলক সামরিক বা শান্তির সিদ্ধান্ত কার্যকর হয়নি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শান্তি সংস্থা নিজের কাঠামোর কারণে সিরিয়াকে বাঁচাতে ব্যর্থ। বর্তমানে 13 মিলিয়নের বেশি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আইএস, আল নুসরা, আল কায়দা সবাই সিরিয়ার মাটিতে জন্ম নেয় বা শক্তিশালী হয়। মুদ্রার মূল্য প্রায় শূন্য, খাদ্য সংকট, বিদ্যুৎ, জল এগুলো এখন বিলাসিতা। এক প্রজন্ম বড় হচ্ছে যুদ্ধ ছাড়া কিছু না জেনে। এরপর ডিসেম্বর 2024-এ সিরিয়ার দীর্ঘ 14 বছরের স্বৈরশাসক বাশার আল আসাদ দেশের নিয়ন্ত্রণ হারায়। নারীবাদী ও বিরোধী গ্রুপের বড় মিলিশিয়া হায়াত তাহরির আল-শাম এবং অন্যান্য বিদ্রোহী বাহিনী দমেস্কে আক্রমণ চালিয়ে সরকারি বাহিনীকে পরাজিত করে। তিনি রাশিয়ায় পালিয়ে যান এবং সেখান থেকে রাজনৈতিক আশ্রয় পান। রাশিয়া তার পক্ষে নথিবদ্ধ বিশ্বস্ততা ঘোষণা করে এবং সিরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর আহমেদ আল-সারা উঠে আসেন। তিনি ছিলেন হায়াত তাহরির আল-শাম নামক বিদ্রোহী গোষ্ঠীর নেতা, যা ছিল পূর্বে আল কায়দার সঙ্গে যুক্ত। জানুয়ারি 2025-এ তাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়া হয়। তিনি অস্থায়ী সরকার গঠন করেন
এবং নতুন সংসদ, আইন, সংবিধান পুনর্লিখনের উদ্যোগ নেন। 2025 সালের শেষের দিকে সিরিয়ার নতুন মুদ্রা চালু হয়েছে। হায়াত তাহরির আল-শাম অর্থনীতি শক্ত করতে চান এবং ঘরে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পরিকল্পনা নিচ্ছেন। কিছু দেশে সিরিয়ার বিরুদ্ধে চলা সন্ত্রাস বিরোধী নিষেধাজ্ঞা উঠানো হয়েছে, যা অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগের সহায়তা দিচ্ছে। বড় যুদ্ধ ও বোমাবর্ষণ এখন অনেক জায়গায় বন্ধ, তবে কিছু এলাকায় এখনও সশস্ত্র দল, চেকপোস্ট ও হঠাৎ সহিংসতা হচ্ছে। তবু মুদ্রার মূল্য খুব কম, চাকরি নেই বা খুব কম আয়। অনেক পরিবার দিনে একবেলা খেতে পায়, মাংস মাসে একবারও না। বিদ্যুৎ দিনে মাত্র 2 থেকে 4 ঘন্টা। জল অনেক জায়গায় অনিয়মিত। গ্যাস ও জ্বালানি খুব দামি। সাধারণ মানুষ মোমবাতি, জেনারেটর, কাঠ দিয়ে চলছে। সিরিয়া যুদ্ধ হয়তো থেমেছে, কিন্তু যুদ্ধের ক্ষত এখনও মানুষ বহন করছে, প্রতিদিন, প্রতিটি নিঃশ্বাসে। আপনার মতামত এই সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার মতে কি সিরিয়ার শান্তি আসবে নাকি আবার মানুষ মরবে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আমি সৌরাশিস, দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে।